রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১ পূর্ববর্তী সময়ে তার সংগ্রামী ভূমিকা দলমত নির্বিশেষে প্রশ্নাতীত থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ের অবস্থান বরাবরই প্রশ্নবিদ্ধ। দেশ স্বাধীন হলে তিনি যখন ক্ষমতায় বসেন তখন কাউকেই ক্ষমতার ধারে কাছে আসতে দিতে চাইতেন না। এমনকি যাদেরকে ক্ষমতার জন্য হুমকি মনে করতেন তাদের কৌশলে সরিয়ে দিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে শেখ মুজিবুর রহমান কাউকে ক্ষমতার ভাগ দিতে চাননি? ১৯৭২ থেকে ১৯৭৫ কেমন ছিল মুজিবের শাসনামল? দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক বন্ধু তাজউদ্দিন আহমেদ কিংবা গুরু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে কেন বেড়ে গিয়েছিল বন্ধুত্বর দূরত্ব? ইতিহাসের অচর্চিত সেই বিষয় সম্পর্কে চলুন জেনে আসা যাক। ৬৬-র ৬ দফা থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবের অঙ্গুল নির্দেশেই তদানীন্তন পূর্ব পাকিস্তানের সবকিছু চলত। অথচ নিজের তৈরি করা সেনাবাহিনীর হাতেই ১৯৭৫ সালে তাকে সপরিবারে প্রাণ দিতে হয়। সেদিন নিজের হাতে গড়া সংগঠন রক্ষী বাহিনী কিংবা তার জনগণ কেউ এগিয়ে আসেনি, যা বিস্ময়কর বটেই। এই বিষয় জানতে হলে জানতে হবে মুজিবের শাসনামলের প্রেক্ষাপট। দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফেরেন শেখ মুজিব। পরের দিন অর্থাৎ ১১ই জানুয়ারি মুজিব সরকারের প্রধান তাজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা হয়। কিন্তু শেখ মুজিব তাকে কোনো রকমের শুভেচ্ছা জানাননি। সেদিনই তাজউদ্দিন আহমেদ উপলব্ধি করেন তিনি তার নেতার সুদৃষ্টি হারিয়েছেন। এরপর ক্রমেই এই দুই নেতার দূরত্ব বাড়ে। আর এই দূরত্ব তৈরির নেপথ্যে ছিলেন শেখ ফজলুল হক মনি। তিনি তাজউদ্দিনের ব্যাপারে মুজিবের কান ভারী করেছিলেন। তাত্ত্বিক রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের ভাষ্যমতে মুক্তিযুদ্ধ শেখ মুজিবের নামে হলেও যুদ্ধকালীন সময়ের নেতা ছিলেন তাজউদ্দিন। অথচ তিনি প্রথম শিকার হন ক্যাজুয়ালিটির। ক্ষমতায় বসার পর ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মন্ত্রীরা কি পরিমাণ সম্পদ লুণ্ঠন করেছে তা তদন্ত করতে পদক্ষেপ নেন। ঐতিহাসিকদের মতে আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে মুজিব তার মন্ত্রিসভায় অপছন্দের লোকদের মাইনাস করতে নিয়েছিলেন এই পদক্ষেপ। ভারতের কূটনৈতিক যতীন্দ্রনাথ দীক্ষিতের বর্ণনা অনুসারে সেই সময় প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কেউ ভারত সফর করতে পারতেন না। শেখ মুজিব চাননি তার ক্ষমতাকে প্রশ্ন করবার মতো ক্ষমতা কেউ অর্জন করুক। এতে তাজউদ্দিন ক্রমেই দলের মধ্যে হয়ে পড়েন কোণঠাসা। শেষ পর্যন্ত তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। কেবল তাজউদ্দিন একাই নন, স্বাধীনতা পরবর্তী সময়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে শেখ মুজিবের সম্পর্কের অবনতি ঘটে। ভারত থেকে ফেরার পর ভাসানীকে নিয়ে সাপ্তাহিক হ্যালিডের সম্পাদক এম আসলাম মাওলানা সাহেবের ঐতিহাসিক আসসালামু আলাইকুম প্রসঙ্গ তুলে ধরেছিলেন। এই বিষয়টি শেখ মুজিবকে ক্রোধান্বিত করেছিল। এমনকি মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানীর অবস্থান কি ছিল তা খোঁজখবর নেওয়ার কথাও গণমাধ্যমকে জানান শেখ মুজিব। মসনদে বসার পর শেখ মুজিব আসলে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করেন। যাকে প্রতিপক্ষ মনে করেছেন তাকে করা শুরু করেন কোণঠাসা। নিজের মতো করে সংবিধান প্রণয়নের মাধ্যমে ক্ষমতায় পাকাপাকি থাকার বন্দোবস্ত করে ফেলেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কেউ যদি দলের বিপক্ষে ভোট দেয় তবে সে সংসদ সদস্য পদ হারাবে। এই অনুচ্ছেদের বলে শেখ মুজিব ক্ষমতায় নিজেকে স্থায়ী করার কৌশল বাস্তবায়ন করেন। একইভাবে এই ব্যবস্থার ফলে রুদ্ধ করে দেওয়া হয় দলীয় গণতান্ত্রিক চর্চার রীতি। স্বাধীনতার পর যে কোনোভাবে ক্ষমতায় থাকা শেখ মুজিবের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। ১৯৭৩ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়। প্রার্থীদের অপহরণ করে গুম করে দেওয়ার ঘটনাও ঘটে। স্বাধীন বাংলাদেশে ভোট দিতে গিয়েও ভোট দিতে না পারার অভিজ্ঞতা নিজের লেখায় তুলে ধরেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অর্থাৎ শেখ মুজিবের শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল ভোটাধিকার। শেখ মুজিবের সমস্ত ক্ষমতা একীভূত করার আরেক নজির বাকশাল গঠন। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তিনি বাকশাল গঠন করেন। সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করা হয়। আর এভাবেই শেখ মুজিবের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্রের বদলে রচিত হয় স্বৈরতন্ত্রের ভিত, যার ফলাফল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।